সরকারের অর্থ দপ্তর কর্তৃক সরকার মহাশয় এটা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আগামী একটি কোর্স এবং বাজেটের মধ্যে আমাদের রিসিপ্ট এক্সপেন্ডিচার সারপ্লাস, যেমন রিসিপ্টে আছে 22,957.54, এক্সপেন্ডিচার ধরা আছে 2024-25 অর্থবর্ষে জিএসডিপি প্রবৃদ্ধি আমরা আশা করছি যে 8.47% আমরা পৌঁছাতে পারব। রাজ্যের নিজস্ব আয়ের ক্ষেত্রে যেটা নিজস্ব কর আমরা করি সেটাও আমাকে 3,448 কোটি টাকা আমার অনুমান করা হয়েছে এবং রাজ্যের নিজস্ব নন ট্যাক্স রাজস্ব 475 কোটি টাকা করা হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার যেখানে এগুলো ক্রমান্বয়ে প্রত্যেক বছর আমরা এটা খুব দায়িত্ব সহকারে যে এই মূলধনী ব্যাংক এবং সেটা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তাতে এবারও 6,633 কোটি 80 লক্ষ টাকা আমরা এই সম্পর্কে অনুমান করা হয়েছে। প্রায় 2023-24 সালের থেকে 24.26% বেশি। তো এখন সঠিকভাবে বাজেটের মধ্যে যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কল্যাণে তাদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে কিছু না কিছু কর্মের সঙ্গে সকলকে যুক্ত করে রাখা বিভিন্ন পরিকল্পনা নেওয়াতে সেই সমস্ত সুযোগ এদের যে মানুষের কাছে আমরা পৌঁছাবার ব্যবস্থা করতে পারছি। বাজেটের মধ্যে সরাসরি যেমন মানুষের লক্ষ্য গতবার আমরা করেছি, এবছর আমাদের লক্ষ্যে স্থায়ী কোনো যে ব্যবস্থা, রোজগার, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজস্ব নিজের রোজগার করা, সেই জিনিসগুলোর উপরে আমরা গুরুত্ব দিয়ে আমরা এই বাজেট আমরা করেছি। এবং কৃষি সেক্টর দেশের বা রাজ্যের অধিকাংশ মানুষ এই সেক্টরের সঙ্গে জড়িত। গত বছর আমরা অন্যান্য বছরের তুলনায় কৃষি সেক্টরে যথেষ্টভাবে আমরা গুরুত্ব দিয়ে আমরা বাজেটে ভূমিকা রেখেছি। এই বছর আমরা কৃষি সেক্টরকে 1,721 কোটি 94 লক্ষ টাকা বেশি বরাদ্দ করা হয়েছে, যা নাকি 2023-24 সালের বাজেটে অত্যধিক প্রয়োজন। কোনো জাতি কোনো রাজ্য যদি তাদেরকে যদি শক্তিশালী হতে হয়, তাদের যদি মানে নিজেদের যদি বৃদ্ধি করতে হয়, সেখানে শিক্ষা বাদ দিয়ে হবে না। বছর বছর সেই শিক্ষাকে তো রাজ্যে আমরা বৃদ্ধি করার কত বড় করেছি আমরা এই বছর, যেখানে তাছাড়া এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যেখানে আপনারা সকলে জানেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যেখানে দিনকে দিন বিভিন্নভাবে নতুন নতুন যে ব্যবস্থাপনা এই রাজ্যে শুরু হয়েছে, ডেন্টাল কলেজ থেকে শুরু করে অন্যান্য এর আগেও যেখানে আমরা নিউরো সার্জন করা হয়েছে বিভিন্ন রকম ভাবে। আজকে বর্তমানে এই রাজ্যে ক্যান্সারের ট্রিটমেন্ট আমাদের রাজ্যে হচ্ছে। সবকিছু ছাড়িয়ে যেখানে এই খাতে 1,726 কোটিতে 9,65,000 পরিবার আমাদের রাজ্যে আছে এবং বাকি 4 লক্ষ যেখানে 15,000 পরিবার, যে গত 15 ফেব্রুয়ারি আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর মহোদয় হাত দিয়ে যে রাজ্যের বাকি অবশিষ্ট এবং এটা বলতে দ্বিধা নেই, এই যাবৎ যত রকম স্কিম এই রাজ্যে চালু হয়েছে কখনো আগে বা মাঝখানে আজকে পর্যন্ত এমন কোন স্কিম হয়নি যে স্কিমে 100% মানুষ
তার সঙ্গে তাদেরকে যুক্ত করা গেছে, সেটাই একমাত্র মুখ্যমন্ত্রী এই মাধ্যমে এই একটি সুবিধা স্বাস্থ্য পরিষেবাতে যেখানে 100% মানুষ এর সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করেছে। এবং শিক্ষাক্ষেত্রে এর মধ্যে আমরা জেনেও গেছেন দুটি বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা শুরু হয়ে গেছে। আরেকটি ত্রিপুরা মুক্ত বিদ্যালয় স্থাপন করা হবে। তো শিক্ষাক্ষেত্রে এইভাবে ব্যবস্থা করেছে। স্বাস্থ্য পরিষেবাতে বারবার বলেছে বিভিন্ন যে টিভিতে বিভিন্ন সংখ্যা বাড়ানো হচ্ছে। এর বাইরে যাতে তফসিলি জাতির ক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 400 জন শিক্ষার্থীকে 1 লাখ টাকা করে যে আমরা 4 কোটি টাকা ব্যয় করবো যাতে শিক্ষাক্ষেত্রে তাদের সহায়তা করা হচ্ছে। তো এই সম্পর্ক এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় মানুষের জন্য আমরা যোজনাটা নিয়েছি। তো কোনো সম্প্রদায়কেই তার বাইরে রাখা হয়নি। ওবিসির জন্য আমরা যথেষ্ট বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। সবচেয়ে বড় কথা জনজাতি অঞ্চলের যে সুযোগের জন্য তাদেরকে এইবারে আমাদের বাজেটের টোটাল বাজেট তার থেকে 39.93% টাকা ধার্য করা হয়েছে। যেমন ধরুন তাদের একটা ডাইরেক্টলি টিডিএসিকে যে সরাসরি একটা টাকা প্রদান করে, যেখানে নাকি তাদের সেটা গতবার আমরা করেছি 6,72,672 কোটি টাকা ডাইরেক্টলি তাদেরকে ফান্ডিং দেওয়া হয়। এবং সেটাকে একবার 6,698 মানে তাদের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। তো এইভাবে সবগুলো ক্ষেত্রে আমরা এবার বাজেটে প্রবিধান দেখেছি। সেচ প্রকল্প থেকে শুরু করে আরেকটি আমরা নতুন একটা যোজনা আমরা এবার এনেছি। দেখুন 60টি বিধানসভা কেন্দ্র, এর বাইরেও প্রত্যেক বছরই যে রোড দেখা যায় বিভিন্ন বিধানসভা বিধায়করা তাদের কিছু কিছু রোড থাকে তাদের ইন্টারনালি, যে রোডগুলো হয়তো বারবার বলতে হয়, হয়তো তাদের রিমাইন্ড করতে হয়, যিনি পিডব্লিউ মিনিস্টার দায়িত্বে থাকে তাকে বলতে হয়। কিন্তু সেখানে এবার আরো শুরু করে দেওয়া হয়েছে যে আগামী 4 বছর টোটাল 60টি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার রাস্তা নূতন করবে কি পুনর্করণ করবে, কিংবা স্পেশাল কোন রোডকে সেখানে ইচ্ছা করলে 30 কিলোমিটার টার্গেট করা হয়েছে 4 বছরে। এবং সেটা যদি মনে করেন যে ডাবল লেন করবো, সেটা 15 কিলোমিটার করবে, কেউ সিঙ্গেল লেনে করবে তো 30 কিলোমিটার করবে। এই সমস্ত কাজ যার যার বিধানসভা বিধায়করা তাদের এই ইচ্ছা অনুযায়ী তারা এখানে সিস্টেম ওয়াইজ সেখানে 2000 কোটি টাকা তাদের বরাদ্দ করে রাখা হয়েছে 60টি বিধানসভা কেন্দ্রের জন্য। এটা স্বাভাবিকভাবে কোনো একটি বিধানসভা কেন্দ্র যে এই ডেভেলপমেন্টের বাইরে থাকবে না। 30 কিলোমিটার রাস্তা একটা মানে একটা ন্যাশনাল হাইওয়ে পার্ক থাকবে না, স্টেট হাইওয়ে পার্ক থাকবে। তো এই সমস্ত রোডের বাদ দিয়ে 30 কিলোমিটার প্রতি বিধানসভা কেন্দ্রে যদি প্রতি বিধায়ক তার যদি এলাকাতে মানুষের ডিমান্ড মোতাবেক রাস্তা করতে হয়, তাহলে বোধ হয় না একটা বিধানসভা এর বিষয়ে রাস্তা বাকি থাকবে। যাতে এটার দায়িত্ব নিয়ে বলতে পারি সরকারের সিদ্ধান্ত মানে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত যে প্রত্যেকটা 60টি বিধানসভা কেন্দ্রের ছোট বড় সমস্ত রাস্তা সেগুলো কমপ্লিট করা হবে। ডেভেলপমেন্ট শুধুমাত্র কিছু ডাইরেক্টলি খাদ্য তুলে দেওয়া সেটা ডেভেলপমেন্ট হতে পারে, সাময়িক চলতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। ডিপার্টমেন্ট এমএলএদের একটা পরামর্শ, তাদের সাজেশন থাকে, এটা সবই একবার সেই সিস্টেম মোতাবেক গভর্নমেন্টের অর্গানাইজেশন কি পিডব্লিউডি কি জাস্ট করে বোর্ডগুলো পিডব্লিউডি করে। তো এই জিনিসগুলো সরকারের নিয়ম মোতাবেক যে সিস্টেম আছে সেই সিস্টেম এবং সে যা যা আমাদের গভর্নমেন্টের নিয়ম আছে, টেন্ডারিং সিস্টেম, এভরিথিং উইল বি মেইনটেইন। এটাতে কোথাও গ্যাপ থাকবে না। এমন নয় যে বিধায়ক নিজে কাজ করে দেবে, এরকম কোনো ব্যবস্থা কোনটা রাস্তা করাবে, তাহলে একটা বিধানসভা তার দায়িত্বে রাস্তা সেগুলো কমপ্লিট থাকবে। এইটা বোধহয় যোজনা আনা হয়েছে। এবং এছাড়াও ধরুন বিভিন্নভাবে আপনারা জানেন পিএম জন্মন যে প্রধানমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে যে রাজ্যের জনজাতি অঞ্চলগুলোতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা মানে বিদ্যালয় থেকে শুরু করে
হসপিটাল থেকে শুরু করে এমন সমস্ত রোজগার মুখী করা, পানীয় জল থেকে শুরু করে এভরিথিং, সেগুলো এই পিএম জনমনের মাধ্যমে হবে। একদম যারা অত্যধিক দরিদ্র জনজাতি অংশের মানুষ আছেন তাদের প্রথমত বাছাই করে সেই কাজগুলো শুরু অলরেডি বরাদ্দ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সুতরাং এই সমস্ত কিছু করে বাজেট আমরা করেছি। এবং অনেক সময় আমরা রাস্তাঘাটে দেখবেন এগুলো ভাবতে হবে। যেমন আমরা অনেক সময় আছে যারা আমাদের মহিলারা আছেন, শিশুরা আছে, যে তাদের অনেক সময় যে রাস্তায় আমাদের যে টোটাল পজিশন, এতে অনেক সময় দেখবেন যে একটা টয়লেট ইউজ করতে হবে, বাচ্চাদেরকে ফিডিং করতে হবে, এই সমস্ত কিছু একটা অসুবিধা কিন্তু হয়। মানে এটা খুব যদি খুব ভালো করে নজর দেখা যায়, এই একটা খুব সেন্সিটিভ ইস্যু, তাদেরকে সুযোগ করে দেওয়া। এবং সেটা আমরা এবার দায়িত্ব, এটা ওই সমস্ত পথ চলতিতে যারা আছে, যারা যাতায়াতের মাধ্যমে থাকে, তাদের এই জিনিসগুলো ব্যবহার করে। এটা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট। রাজ্যকে আমরা বলবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো, তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে গেলে যে ধরনের যে ব্যবস্থাপনা তৈরি থাকতে রাজ্যে, সেই সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কিছু দফায় দফায় দেখে দেখে এগোচ্ছি। এবং অবশ্যই সেগুলো আমরা এই বাজেটের প্রতিফলন করব। আমার অনুরোধ হচ্ছে এই যে এর মাধ্যমে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, সরকারের বিশ্বাস যে এই বাজেট শুধুমাত্র সাময়িক সুযোগ সুবিধা নয়, এই বাজেট দীর্ঘ সময়ের এবং সেটা পার্মানেন্ট যে ব্যবস্থাপনা, এবং সেই ব্যবস্থাপনার জন্য অত্যধিক উপযোগী। এবং আমরা এইভাবেই বাজেটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর আপনাদের যে বাজেটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর বেশি ফোকাস করা হচ্ছে, আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি ঘোষণা করা হচ্ছে? আমি বলেছি যে আন্দোলন সিস্টেম করা হচ্ছে, বিভিন্ন ব্যবসার জন্য তাদেরকে উৎসাহ করা হচ্ছে। তো এইভাবে কর্মসংস্থান, রোজগার করতে হবে। আজকে আমরা দেখুন, আজকে রোজগারের কথা বলছি আমরা, আজকে টিআরএম এর মাধ্যমে এই রাজ্যে 5 লক্ষেরও বেশি মহিলা তারা রোজগারের পথে। সরকার এদের রোজগারের জন্য কি করতে হবে? যেতে রোজগার করতে গেলে তাদের যে সমস্ত আর্থিক সহযোগিতা করা, লোন ব্যবস্থা করা, সেই সমস্ত কিছুর মাধ্যমে রোজগার হবে। আজকে 5 লক্ষ মহিলা, আজকে দেখুন 1600 কোটি টাকারও বেশি সরকার টিআরএম মাধ্যমে লোন দেওয়া হয়েছে। এবং প্রত্যেকে কোনো, আজ পর্যন্ত আমরা জানি না, আপনারা দেখতে পারেন যে কোনো মহিলা বলে না যে 8 থেকে 10,000 নিচে আমি রোজগার করি মাসে। এটা একটা বললাম, মহিলা সশক্তিকরণ ব্যবস্থা এবং লাখপতি দিদি, একজন মহিলা লাখপতি দিদি, যেখানে প্রধানমন্ত্রী যে লাখপতি 3 কোটি ঘোষণা করেছেন, আমাদের রাজ্যেরও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা 2 লক্ষ দিদিকে লাখপতি বানাবো। অলরেডি 84,000 মহিলা আজ পর্যন্ত, যে 84,000 মহিলা আমাদের লাখপতি দিদি হিসাবে ডিক্লেয়ার্ড, এবং 1 লক্ষ বাকি যে 16,000, সেই এটাও আগামী আমরা এর মধ্যে এটা পূরণ করব। এর বাইরে নেই বা রাজ্য পুলিশের আধুনিকীকরণের কোন ধরনের কোন বরাদ্দের ইয়ে নেই, কিংবা ট্রাফিক সিগন্যাল, আগরতলা শহরের যে ট্রাফিক সিগন্যাল, এগুলি আধুনিকীকরণেও কোনো। দেখুন, একটা যখন লাস্ট ইয়ার আমরা বাজেট করি, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, তাদের কাজের গতিকে সঠিক রাখার জন্য যে কাজগুলো করতে সরকার সেগুলো বাজেট কমিশন হয়তো আপনি দেখেছেন এটার কথা, কিন্তু ওদেরটা সেভাবে আমরা ব্যাখ্যা করি নাই। কিন্তু এটা অলরেডি চলছে যে যে আপনার ওদের জন্য যা করা হয়েছে, যে রাখা হয়েছিল, সেগুলো অলরেডি কাজ চলছে বিভিন্ন জায়গায়। সেটা তো আলাদা করে বলি, বাজেট দেখেন অনেক কিছু আছে, বাজেট অনেক কিছু। একটা ন্যাশনাল অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন স্কিম ঘোষণা করেছে। তো এইভাবে আপনি যে ল্যান্ড ব্যাংকে বলেছেন আনইউজ গভর্নমেন্ট ল্যান্ড ডেভেলপ করা হবে। দেখা যাচ্ছে রাজ্য সরকারের অনেক জায়গা যেখানে এরকম আনডেভেলপড হয়ে গেছে। এটার মধ্যে দেখুন পেনশন আছে, শুধু ঠিক আছে না, পেনশন আছে, এটার মধ্যে অটোমেটিক্যালি আপনার এই যে টোটাল বাজেটের যে 90% আমরা পাচ্ছি। তো এটা সম্পৃক্ত হয়ে এটা হচ্ছে শুধু এটা। এরপরে
এর মধ্যে দেখুন এটা একটা ব্যাগ টাকা, স্যালারি অ্যান্ড ওয়েজেস, ঠিক আছে, টোটাল 68.20, ঠিক আছে। এবার আছে পেনশন আদার রিটায়ারমেন্ট বেনিফিটস 3 to 1.60। এবার পেমেন্ট, এই যে টাকাটা নিয়েছে, ইন্টারেস্টটা পে করছি আমরা প্রত্যেক বছরে, কিন্তু এটা ওই সময়ের টাকা, এখন আমাদের টাকার মধ্যে আমরা ইন্টারেস্ট এখন পে করতে হয় না, ওই যে আগে 17-18 টাকা আমরা ইন্টারেস্ট পে করছি কত 1486.07, 1486.07, ঠিক আছে। এবার রিপেমেন্ট করি আমরা, রিপেমেন্ট কোন টাকা রিপেমেন্ট করি, ওদের ওই আগে দেওয়া টাকা রিপেমেন্ট করতে হয়। ওইটা সবটাই আমাদের রিপেমেন্ট আপনার 10 years, আপনার 10 years, আমাদের রিপেমেন্ট আপনার 10 years, ইন্টারেস্ট পে বলবে আপনার 10 years, ঠিক আছে। যা হচ্ছে সব আগে করে আমরা দিচ্ছি, তাহলে 1500 অলমোস্ট 1486 and another 566 আমরা এই রিপেমেন্ট আমরা লোন আমরা দেব। তো এই সমস্ত এটাই হচ্ছে টোটাল অবস্থা। এটা এমন নয় যে এখন এই যে আমাদের ইন্টারেস্ট আমাদের যে বেড়েছে 21,000 আউট 13 অলমোস্ট 13.8,000 বেড়েছে। যদি আজকে আমরা বলি প্রায় 2 বছর উপর কোভিডের ক্ষেত্রে সারা দেশের সঙ্গে রাজ্যের অবস্থা কোথায় গেছে, সেখানে আমরা এ রাজ্যে কোনো ডেভেলপমেন্ট কিন্তু আমরা পিছিয়ে রাখি, কোন ডেভেলপমেন্ট থেকে আমরা সরে যাই। এই অবস্থার মধ্যেও রাজ্যের সর্বক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট করেছি। তো লোন বাড়ার পেছনে একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার সুযোগ দিচ্ছে 50 years তুমি লোন নাও, তুমি বিনা ইন্টারেস্ট আপনার 50 years। তাহলে আমি রাজ্যের উন্নয়নের জন্য এই সুযোগটা নেব না কেন? কর্মচারীদের আমরা বিভিন্নভাবে দিয়েছি, আমাদের লাস্ট 5 years কর্মচারীদের আমরা যথেষ্ট রকম তাদের মানে দেওয়ার চেষ্টা করেছি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি আগেও বলেছি, আর নতুন করে বলছি না, সব রকম করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে এটা আমরা মনে করি। এবং সবচেয়ে বড় কথা, লোন নেওয়ার সিস্টেম, যে সিস্টেম আছে গাইডলাইন, ইচ্ছা করলে আমরা আরো বেশি লোন নিতে পারতাম, কিন্তু আমরা লিমিটেশন দিয়েছি। মানে 410 দেখুন, আমরা কোনো ট্যাক্স বাড়িয়েছি কিছুর উপরে, আমরা কোথাও ট্যাক্স চাপাইনি, এক্সট্রা করের বোঝা রাজ্যের মানুষের উপর আমরা চাপাইনি। এই যে ধরুন 410 ডেফিসিট, যদি আপনি আমাদের নিজস্ব রোজগার ট্যাক্স কনটেক্ট যদি দেখা যায়, তো কত ডিফারেন্স আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমি এক্সপেকটেশন আমার এটা আছে, যখন এক্সপেকটেশনে পৌঁছাতে পারবো না তখন আমার ঋণের বোঝাতে যেতে হবে, কিন্তু আমরা সেটা নয়। আমাদের কালেকশন অনেক বেড়েছে আমরা, এবং গত বছর সেটা অ্যাডজাস্ট আমরা করেছি, একটা লোন না নিয়ে আমরা করে ফেলেছি। এবারে 410 কোটি টাকা আরামসে যে ডেফিসিট বাজেট আমাদের আছে, এটা আমাদের নিজস্ব মানে কালেকশন থেকে এটা অবশ্যই আমরা এটা করতে পারি। স্যার একটা কথা, এই যে ট্যাক্স রেভিনিউ যেটা আর নন ট্যাক্স রেভিনিউতে ইন্ডাস্ট্রির অ্যাকচুয়াল ডিভাইস যেটা, সেটা গতবার কমেছে। Industry non-tax revenue in case of industries device যেটা, সেটা গতবারের চাইতে কম। গ্যাস উৎপাদন কম হয়েছে। ওদের যদি গ্যাস যদি তারা বেশি না নেয়, তাহলে অটোমেটিক তাদের টাকা কমবে, ওদের নেওয়ার জন্য এই টাকাটা এখানে কমেছে। স্যার এখানে আরেকটা রেলেভেন্ট কোশ্চেন যেটা, যে বাজেটে অ্যাপার্ট ফ্রম রাবার স্মোক হাউস ইন্ডাস্ট্রির অ্যাজ সাচ কোনো প্রপোজাল স্টেটমেন্ট বোধহয় নেই ইন্ডাস্ট্রি রিলেটেড।
setting up of new industries, etc. এবং এই যে হাউ রুটি গোজ এতেও কিন্তু ইন্ডাস্ট্রির কথা কোথাও দেখা যাচ্ছে কি করি অ্যাকচুয়ালি যেটা আপনি বলেছেন না, আমরা প্রভিশন দেখি যে এমএসএমই চলে স্বাবলম্বীর জন্য 5 টাকা আমরা এটা এই জন্য যেটা বলছেন কম সেটা আমরা অন্যদিকে চিন্তা করব। এমএসএমইতে আমরা 5 টাকা আমরা প্রভিশন আছে এবং সেখানে স্বাবলম্বীর জন্য আমরা এতে টাকা করেছি। তো এই ডিফারেন্সটা খুব একটা বেশি না, একদিকে যদি হয়তো আরেকদিকে হবে। আচ্ছা, তার মানে ফোকাসটা এমএসএমই তে থ্যাংক ইউ স্যার, এবার বাজেটের ডিফারেন্স দেখা যাচ্ছে যে গতবারের যে ফিনান্স কমিশনের 800 কোটি টাকা কম পাচ্ছে রাজ্য, সেন্ট্রাল স্পোর্টস স্কিমে 300 কোটি টাকা কম পাচ্ছে। এই কম পাওয়ার কারণটা এক। 2 নম্বর স্যার বলতে একসঙ্গে বলে দেখুন, 2 নম্বর ওপেনিং ব্যালেন্সটা। থার্ড হলো এবার বাজেটে দেখা যাচ্ছে এলএফএসে 4500 কর্মচারী কমে যাচ্ছে। তো সরকারের প্রোগ্রাম করে এগিয়ে কিন্তু লোকের দরকার হবে, ওখানে কী করে ম্যানেজ করবে, ওই জায়গাটা কী করে কভার করবে, বা ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে কিন্তু এমপ্লয়মেন্ট বন্ধ নেই, এটা বন্ধ করলে তবে আপনি যে বলেছেন যে স্পেশাল অ্যাসিস্ট্যান্স নেই, অ্যাডজাস্টমেন্ট অফ ওপেনিং ব্যালেন্স, অ্যাডজাস্ট ওপেনিং ব্যালেন্স 750 কোর এখানে আছে। এক যেটা বলেছেন কমে যাচ্ছে, বন্ধ নেই। তবে আপনার এখানে আপনারা জানেন যে জিআরপিটি দুটো পেজে ছিল, গ্রুপ সি গ্রুপ ডি অলরেডি 1950 অলমোস্ট অলরেডি হয়ে গেছে, এবং গ্রুপ ডি একদম 100% প্রসেস আপডেট। এটাও সহজাবতার 2500 অলমোস্ট এরকম হবে। এছাড়াও বিভিন্ন দপ্তরের মাধ্যমে টিপিএসসির মাধ্যমে সেখানে অনেক কিছু হচ্ছে, মানে অনেক রকম একটু সময় নিচ্ছে টিপিএসসি। তো এইটা একটা ব্যাপার। আর এখন আমরা যেটা দিচ্ছি এখন মার্চ মাস তো আগামী আরো এই মাসটা শুরু হলো, যা কিছু রিপোর্ট পেপার আছে সে আপ টু ডিসেম্বরের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা দিতে পেরেছি। এটাও ঠিক, ডিসেম্বরে এই কারণে করবো আমি অ্যাডভান্স মার্চেরটা আইডিয়া করতে পারি, বাট ফাইনাল ফিগার দিতে পারি। এটা যেহেতু আমরা এই ফেব্রুয়ারিতে মানে এই মার্চে করেছি, সেটা আমি ধরে নিন যে আরো সেখানে ডিফারেন্স হবে, ডিফারেন্সটা কমতে পারে নিশ্চিত। আরেকটা প্রশ্ন, এখানেও এটা ডিফারেন্স দেখা যাচ্ছে। তারপর আপনারা বলছেন যে 3000 কোটি টাকার মতো নিজস্ব আয় হবে, এই নিজস্ব আয়ের মধ্যে আমদানি শুল্কের পরিমাণটা কত? এক্সাইজের কোথায় এটা আছে বলছি, এক্সাইজ ডিউটিতে, ঠিক আছে 22-23 আমি করি এই কারণে ডিফারেন্সটা এখানে বুঝতে হবে। 22-23 ছিল 368.11, 23-24 এস্টিমেটে ছিল 412.28, এস্টিমেট ছিল বাজেট এস্টিমেটেড ছিল 412.28, আর রিভাইজ এস্টিমেটে সেখানে আমরা পেয়েছি কত 430। তাহলে যদি আমরা ধরি, যদি এটাকে এস্টিমেটে 22-23 থেকে তুমি 23-24 ডাইরেক্ট যাই, মাঝখানে বাজেট এস্টিমেটটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা কত বেড়েছে এখানে 368 to 430, 70 crores অলমোস্ট। এবং এটা আগামী এবার 24-25 ধরা হয়েছে, এস্টিমেট করা হয়েছে 477.3। সাপ্লিমেন্টারে বলছে 1632.62 crores, 1632.62
1632.62 এটা চাওয়া হয়েছে। আমাকে কিন্তু এবার উঠতে হবে, কারণ আমার এক্ষুনি লেগে গেছে। স্যার ওই ওপেনিং ব্যালেন্স যদি কাইন্ডলি বলে দেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বেশি বাড়ানো হবে। আমি বলে দিই, আপনার এই শুনুন, এজিএমসিতে এবং জিবিপি হাসপাতালে, হ্যাঁ, এখানে 200 শয্যা বিশিষ্ট মাল্টি কেয়ার সেন্টার নির্মাণ করা হবে। ঠিক আছে? পিএমডিএর আওতায় 192 কোটি টাকা ব্যয় আগরতলা এজেন্সি এবং ডিবিপি হাসপাতাল পরিচালিত 200 শয্যা বিশিষ্ট মাল্টি কেয়ার স্বাস্থ্য নির্মাণ করা। থ্যাংক ইউ। আমাকে ঢুকতে